ডক্টর ইউনূসকে টিউলিপ সিদ্দিকের চিঠি, লন্ডনে সাক্ষাতে জানাতে চান দুর্নীতি নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়ে, চিঠি পাননি জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সংশয় আমির খসরুর, শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামাত। ঈদের ছুটিতে রোববারও রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ, ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ বিভিন্ন স্থানে পশু কোরবানি। চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা, নগদ অর্থ সংকটে প্রয়োজনীয় সংখ্যক চামড়া কিনতে পারেননি ব্যবসায়ীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার অফিসে মধ্যাহ্নভোজ বা বিকেলে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তা দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছেন, 1 দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশে তার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। টিউলিপের বিরুদ্ধে দুদক শেখ হাসিনার আমলে অনৈতিক সুবিধা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, তারা টিউলিপ সিদ্দিকির কোনো চিঠি পাননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। রোববার চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে 90% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছে, সেখানে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এপ্রিলে নির্বাচনের কথা বলায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আমির খসরু আরও বলেন, সেই গোষ্ঠীকে সুবিধা দিতে যদি সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হয়, তবে নির্বাচন সুষ্ঠু হবার বিষয়ে প্রশ্ন উঠবে। ডিসেম্বরের পরে নির্বাচন করার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নেতা। সবকিছু কাজ সমাপ্তির দিকে এখন, সুতরাং কেন ডিসেম্বরের পরে, কেন ডিসেম্বরের আগে নয়? অনেকের মতে তো অক্টোবর নভেম্বরে নির্বাচন, এগুলো সমাধানের পরে হয়ে যাওয়ার কথা। সুতরাং কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে। আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কি না, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে শহীদদের প্রতি ইমানদারি রক্ষা হবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামাত প্রতিহিংসা মুক্ত সমাজ দেখতে চায়। অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে, আরও পাবে এবং আখিরাতেও পাবে বলে তিনি মন্তব্য করেন। আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা হলেও রোববার দিনভর ভিড় ছিল বাস টার্মিনালগুলোতে। যারা বিভিন্ন কারণে ঈদের আগে গ্রামে যেতে পারেননি, তারা ঢাকা ছেড়েছেন এই দিন, আর তাই দিনভর ভিড় ছিল বাস টার্মিনালগুলোতে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। সব ভিড় এখন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকে ঘরমুখো মানুষের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই ঈদ হয়ে গেছে।
অনেকেই রাজধানীতে ঈদ করে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন, অনেকেই বিভিন্ন কারণে ঈদের আগে যেতে না পারায় ঈদের পরদিন যাচ্ছেন গ্রামে। সকাল থেকে টার্মিনালগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এখানে বাড়ি যাওয়ার জন্য আসা হয়েছে। প্রথমে সায়দাবাদ গেলাম, সায়দাবাদে গিয়েও কোনো গাড়ি পাইনি। পরে অনেক কষ্টে এখানে এসে কোনো রকমভাবে আর কি 2টা টিকিট ম্যানেজ করতে পারছি। এখানে এসেও আমি 3 ঘন্টা লেট। এখন যাওয়াটা টিকিট পাইছি, জানি না কখন বাসায় যে পৌঁছাতে পারবো। ভাবছিলাম যে একটু কম টম হবে সবকিছু, কিন্তু এখন ভাড়াটা বেশি, আবার আপনার জ্যামটাও মোটামুটি সেরকম, গাড়ি পাওয়া যায় না। লাস্টের দিকে পাইছি একটা। ঈদের পর যাত্রী চাপ বাড়লেও যানবাহন তুলনামূলক কম, তবে সংকট কেটে যাবে বলে মনে করেন বিভিন্ন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। কারণ ঈদে অনেকেই আছে যারা কর্মব্যস্ততা থাকে, যারা ব্যবসায়ী, তারা যায় ঈদের পরের দিন থেকে। ওই 2 দিনে আসতে 2 দিন পরে আবার খালি হয়ে যাবে। কুরবানিটা পরের থেকে একটু জাম হয়, চাপ সৃষ্টি একটু বেশি হয় 2টা দিন। আর ওই মধ্যে মনে করেন রাস্তাঘাটের যানজট, গাড়িগুলো এসে পৌঁছাইতে পারে না, কারণেই একটু যানজট দেখা যায়। এদিকে ঈদ উদযাপনে লোকজন ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। রাজধানীর বিভিন্ন সড়কের চিত্র দেখলে বোঝার উপায় নেই কয়দিন আগেও এসব সড়কে 5 মিনিটের রাস্তা পার হতে কমপক্ষে আধ ঘন্টা লেগেছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও রোববার পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মূলত কসাই না পাওয়ায় যারা শনিবার কোরবানি দিতে পারেননি তারাই রোববার কোরবানি দিয়েছে। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় রীতিনীতি আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দিন সকাল থেকেই পশু কোরবানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ঈদের 3 দিনের মধ্যে এই আজকে দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হইল। সবাই দেখবেন রাস্তার মধ্যে দেয়, আর এটা সবাই দেখে উপভোগ করে, এটা একটা আনন্দ। মূলত ঈদের দিনের কাজের চাপ আর ভালো কষায় না পাওয়ায় অনেকেই কোরবানি দেননি, তাই দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। কালকে আসবে বলে কষাই আসে না, আজকে আসছে। ওই সময় মানে কষাই পাওয়াটাও খুব টাফ হয়ে যায়, তো এই জন্য আমরা ঈদের পরেই এই কোরবানিগুলো করি। আমাদের খেয়ালটা থাকে যে আমাদের সেকেন্ড ডেতে যেমন একটু কমফোর্টেবলি সবাইকে দিতে পারি বা একটু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি জিনিসটা, এই কারণে আর কি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় কারো কারো, কোথাও কোথাও আবার সিটি কর্পোরেশনের কর্মীদের দেখা যায় কাজ করতে। ইসলামের বিধান অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য ঢাকা সিটিতে শতভাগ অপসারণের দাবি করলেও এখনও বর্জ্য রয়ে গেছে উত্তরের অনেক জায়গায়। সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণে তৎপর হলেও পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতার কারণেই এখনও পড়ে আছে কোরবানির বর্জ্য, অভিযোগ বাসিন্দাদের। রাজধানীর মিরপুরের 11 নম্বরের এভিনিউ 2-এর চিত্র এটি। পুরো সড়কের বিভিন্ন জায়গায় স্তূপাকারে পড়ে আছে কুরবানির পশুর বর্জ্য। গতরাতের ময়লা আবর্জনা এখনও রাস্তায় পড়ে আছে, পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঈদের দিন বর্জ্য দেখে গেলেও পরিষ্কার করেনি এমন অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া পশুর বর্জ্য রাখার ব্যাগ ও ব্লিচিং পাউডারও না পাওয়ার অভিযোগ তাদের। আগে একটা গাড়ির মধ্যে দেখলাম পিক আপ ভ্যান করে আসি, এখানে রাখা হয়েছে অনেকগুলো ময়লা কিছু ময়লা দেখলাম যে সবগুলো উঠে যায়। এখন দেখি যে এইমাত্র দেখতেছি এটা এখানে পড়ে আছে। সিটি কর্পোরেশন লোক সব জায়গায় ময়লা নিতেছে, আমাদের ময়লা নিতেছে না। কিছু নাই, এখন আপনারা গন্ধ পাইতেছেন, গন্ধ আছে, কিচ্ছু নাই, এখানে কিচ্ছু দেওয়া হয়নি। এরকম চিত্রে দেখা মিলবে রাজধানীর বিভিন্ন সড়কে। অলিগলিতে পড়ে আছে কুরবানির বর্জ্য, রাস্তার পাশেই ময়লার কন্টেনারে জমা আছে কুরবানির পশুর বর্জ্য। স্থানীয়রা জানান একদিন পরও এসব পরিষ্কার করেনি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কর্মীদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তাদের। কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদিও পর্যাপ্ত থাকে, নিচের দিকে যারা দায়িত্বে আছে তাদের মধ্যে অবহেলা আছে। আমাদের এই রাস্তার বেশিরভাগ ময়লা আবর্জনা আমাদের যারা এই গার্ডেরা আছে তারাই কষ্ট করে সাফ করে। ঢাকা মহানগরী থেকে এবার 19,500 টন কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে গতরাতে গণমাধ্যমকে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবছরও হতাশা কাটল না। ঈদের প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সরকারের বেঁধে দেয়া দামের চাইতে অনেক কমে বিক্রি হয়েছে গরুর চামড়া। কাঁচা চামড়া আড়তদার সমিতির অভিযোগ, ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি, নগদ অর্থ সংকটে চামড়ার দামের এমন অবস্থা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে পশুর চামড়ার বাজার মূলত পোস্তা কেন্দ্রিক, তাই সকাল থেকে কুরবানির চামড়া নিয়ে পোস্তার দিকে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন টানারি মালিক ও আড়তদাররা।
এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সে হিসাবে লবণ ও পরিবহন খরচ বাদ দিলে প্রতিটি চামড়া 1000 টাকা কাছাকাছি দরে বিক্রি হবার কথা, কিন্তু বেশিরভাগ চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। রিক্সা ভাড়া দেওয়া লাগে অনেকগুলি, এই জন্য বারবার এদিক সেদিক না ঘুরে দিয়ে দিলাম আর কি 700 টাকায়। অনেক বড় চামড়া ছিল, অনেক ভালো, এটা প্রায় কমপক্ষে 1200 টাকা হওয়ার কথা, কিন্তু আসলে তারপরে দিলাম 700 টাকায়। কি আর করার আছে। আজকে 500-600 টাকা চামড়া বেচা কিনা হইতেছে। আমরা তো হচ্ছে সিজনালি ব্যবসা করি, ঈদের 2-3 দিন। এখন যেটা শুনলাম যে ওনারাও নাকি লন্ডন নিতে পারে না, এর জন্য মালটাল কিনতে পারতেছে না। পোস্তার মধ্যে এইখান থেকে যদি সামনে যাবো দাম কইব, সামনের থেকে পিছিয়ে নিলে আরো দাম কম কইব, এই দাম খেলা হইতেছে। কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতারা বলছেন নগদ টাকার সংকটে অনেকে কিনতে পারেননি চামড়া। ম্যাক্সিমাম চামড়া ব্যবসায়ী ওদের কাছে কোনো লিকুইড টাকা নেই। ট্রেনারিরা দীর্ঘদিন ধরে পুরাতন টাকা পরিশোধ করে না, গত বছরের টাকাও অনেক ট্রেনে রেখে দিছে। আমি যে চামড়াটা সংরক্ষণ করবো, আমার তো টাকা লাগবে, লবণ কিনতে হবে ক্যাশ টাকায়, যারা মজুরি দিবে তারা ক্যাশ টাকায়, তারপর যারা চামড়াটা বিক্রি করতে আসবে তারা তো আমার কাছে বাকি বিক্রি করবে না। এদিকে প্রথম দিনে সংগ্রহকৃত সব চামড়ায় লবণ দেওয়া হয়েছে। কোরবানির দ্বিতীয় দিনে চামড়া কেনা লবণ দেওয়ার কাজ একই সাথে চলছে আড়তগুলোতে। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এবছর কোরবানির অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে সঠিক পরিকল্পনা ও হিসাব না থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে ধারণা অর্থনীতিবিদদের। সাপ্লাই চেইন ঠিক করা গেলে এই খাত থেকে কয়েক গুণ বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করেন তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির আগে ও পরে দেশে লেনদেন হয় হাজার কোটি টাকা। এতে সচল হয় দেশের অর্থনীতির চাকা, সমৃদ্ধ হয় দেশের জিডিপি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার প্রায় 1.25 কোটি পশু কোরবানি হয়েছে দেশে। নিয়ম অনুযায়ী প্রতিটি কোরবানির পশুর বিক্রয় মূল্যের 5% হারে রাজস্ব আসে সরকারি কোষাগারে। তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঈদকে কেন্দ্র করে যে হাটগুলো ইজারা দেওয়া হয়, সে হাটগুলোর ব্যবস্থাপনাটাকে আসলে উন্নত করা আমাদের সময়ের দাবি হয়ে গেছে, এবং সেখান থেকে প্রপারলি সঠিকভাবে আপনার সঠিক ক্যালকুলেশন করে সেখানে ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা সেই তদারকিটাও আমার কাছে মনে হচ্ছে সরকারের দায়িত্ব আরো বাড়ানো উচিত। সরকারের তদারকি আরো বাড়ালে আমাদের যে কর রাজস্বের যে ঘাটতি রয়েছে সেটা লক্ষ্য পূরণ করা সম্ভব। কোরবানির পরে অর্থনীতির বড় একটি ধাপ হলো চামড়া। এ সময় বছরের প্রায় 60% চামড়াই সংগ্রহ করে থাকেন সংশ্লিষ্টরা। তবে এ খাতেও অব্যবস্থাপনার কারণে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত ধ্বংস হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গরুর সাপ্লাই চেইন এবং চামড়ার যে সাপ্লাই চেইন, এই দুইটাকে আরেকটু সাইন্টিফিক করতে হবে, আরেকটু মনিটর করতে হবে। এখানে বোটলনেক কোথায় কোথায় আছে, অবস্টাকেল কোথায় কোথায় আছে, এইটা দেখতে হবে। এবং এর ভিতরে কোনো একজন প্লেয়ার ডমিনেন্ট পজিশন নিয়ে আনডিও প্রিভিলেজ নিচ্ছে কিনা, যেটা প্রায় আমরা অভিযোগ করি। এগুলোকে যদি ইফিশিয়েন্ট করা যায়, রিফর্ম করা যায়, তাহলে আমাদের বর্তমানে যে স্লাইটলি বেশি আছে 1 লক্ষ কোটি টাকার যে মার্কেট, এটা অনেক বেশি বেড়ে যাবে এবং 2-1 বছরের ভিতরে ডবল হয়ে গেলে খুব বেশি আশ্চর্য হবেন না। কোরবানির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পশুপালনকারীদের এবং সরবরাহকারীদের স্বল্প সুদে ব্যাংক ঋণের সুবিধার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের ট্যানারিকে লোন দেয় স্পেশাল ইন্টারেস্টে, কিন্তু কোনো হোলসেলারকে কি দেয়? মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বের বাংলাদেশিদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে ইতালির বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সমব্যথী হয়ে অনেক বিদেশিও তাদের পাশে দাঁড়ান। ইতালি থেকে ফিরে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। 24 জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী স্বৈরাচার পতন আন্দোলন। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ সবাই মিলে এই আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক নতুন মাত্রায়। হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণ, হত্যা, গণগ্রেফতারে একরকম নরকের মতো পরিস্থিতি হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণে লাল হয়ে ওঠে বাংলাদেশের মাটি। এতে রক্তক্ষরণ হয় প্রবাসে থাকা
লাখো বাঙালির হৃদয়। প্রতিবাদ জানাতে তারা নেমে আসেন রাজপথে। ইতালির মিলান আর রোমেও প্রতিবাদে সরব ছিলেন বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশের নিরীহ মানুষের উপর নৃশংসতম হত্যাযজ্ঞ হৃদয় নাড়িয়ে দেয় বিশ্ববাসীকে। বাংলাদেশে যা হচ্ছে তা মর্মান্তিক। একটি সরকার ক্ষমতা কুক্ষিগত করতে নিরীহ ছাত্র জনতার উপর যে পাশবিকতা চালাচ্ছে তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ইতালির বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাদের রক্তচক্ষু উপেক্ষা করে পথে নেমে এসেছিলেন তারা। বাংলাদেশের গণহত্যার ভিডিও দেখে পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান বিদেশিরাও। আমরা এই প্রতিদিন আমাদের মিলানোতে যে আমরা প্রতিদিন এক একটি করে ডেমনস্ট্রেশন করেছিলাম, যে ডেমনস্ট্রেশনের সাথে ইটালিয়ান নাগরিক এবং বিভিন্ন দেশের নাগরিক আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেছিল এবং আমরা তাদেরকে দেখাইতে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে কিভাবে বিজেপি এবং পুলিশ গুলি করে শিশুদেরকে হত্যা করিতেছে। এখন পর্যন্ত এই গভর্নমেন্ট এই যে বাহির বিশ্ব যেতগুলো এমবিসি এবং কনসুলারে এই যে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কাজ করিতেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেউ নেয় নাই। তো বিশেষ করে আমাদের কাইরোলি আর আমরা এম্বাসির সামনে আর কি আন্দোলন করেছি এবং আমাদের মান্তবা শহরে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এবং বেরেশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে সেই জায়গায় আন্দোলন হয়েছে। পাসপোর্ট দিল বা দিল না ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার ছিল না। আমরা চিন্তা ভাবনা ছিলাম যে আমরা আন্দোলনে ইনশাআল্লাহ আমরা বিজয়ে নিশ্চিত। ওই লোকগুলেন যেন সরকারি কর্মকর্তা এবং কনসুলার দিয়ে বিভিন্ন বিদেশি যে সংস্থাগুলো আছে তাদেরকে আমি মনে করি দ্রুত বাংলাদেশে ফেরত নেওয়া উচিত। ইতালিয়ানগুলো এটা বুঝায় বলছি যে আমাদের দেশের সরকার আমাদের কোমলমতি শিশুদেরকে এবং ছাত্রদেরকে গুলি করে মারছে, তখন ওরা আমাদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেলেও ইতালির বাংলাদেশি দূতাবাসে এখনো ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেয়া কর্মকর্তারা বহাল তবিয়তে থাকায় বিস্মিত প্রবাসী বাংলাদেশিরা। পৃথিবীতে ছাত্রদের অধিকার দেওয়ার জন্য মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ইতালি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, যাদের ভোট নেই এরকম দু একটা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে কলেজের মাঠটিকে মিনি স্টেডিয়ামে পরিণত করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বামনসুর ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চারিগ্রাম ফুটবল একাদশ। হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি। নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত না করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় উপজেলার 1 নম্বর ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সরকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন সহ ইউনিয়ন বিএনপি নেতারা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপিও যেন তেন নির্বাচন চায় না। বিএনপি সহ রাজনৈতিক দলসমূহ প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখে তার নেতৃত্বেই ইতিহাস সৃষ্টিকারী নিরপেক্ষ নির্বাচন চেয়েছে। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আলেম ওলামা, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা জামাত ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির সহ অন্যান্য নেতাকর্মীরা মিলন মেলায় উপস্থিত ছিলেন। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের নানা জায়গায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে লবণের অতিরিক্ত দামের কারণে কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় তারা। নাটোর থেকে কামরুল ইসলাম ও সাভার থেকে নাজমুল হুদা শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার ১.৫ শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার ৫০% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর ৮০০ থেকে ১০০০ টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যেভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। ৫০০, ৬০০, ৮০০ করছেন আর কি, এই ২-১ করছে। এই তো আমরা এখন কি করবো, এত বাইশ হাজার ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচামাল বেশি যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়া সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ ১৫ দিনে মোটামুটি ৩০০ টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। এদিকে সাভারেও চামড়ার ন্যায্য দাম নিয়ে হতাশ ট্যানারি মালিকরা। যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটাও ওই ধরনের না আরই। সরকারি যে একটা রেট ছিল ১৩৫০ টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে ৮০০ টাকা দাম রয়েছে। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। নোয়াখালী সদর উপজেলার পূর্ব জবালিয়া গ্রামে অ্যাসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ সজীব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে মামলা তুলে নিতে ভিকটিমের পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে অভিযুক্তের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষক সজীব প্রায়ই তাদের বাড়িতে যেতেন। গত এপ্রিল মাসের শেষের দিকে তার বাবা চট্টগ্রামে তার কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভিকটিমকে বাড়িতে একা রেখে তার মা চট্টগ্রাম যান। এ সুযোগে সজীব গত ৩রা মে রাতে ঘরে ঢুকে অ্যাসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি পরিবারকে জানালে তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ঘটনার বিচার দাবি করেন। পুলিশ জানায়, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাটির তদন্ত চলছে। বিনোদনের সংবাদ। অতীতের চেয়ে সিনেমার মান বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শকদের উপস্থিতি। ঈদে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নিচ্ছেন অনেকেই। রাজধানীর সিনেমা হলগুলো ঘুরে ঈদের সিনেমার খবর জানাচ্ছেন হাসনাত জুবায়ের। বিগত কয়েক বছর ধরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে বাড়ছে দর্শকদের উপস্থিতি। প্রায় প্রতিটি ঈদেই কোনো না কোনো সিনেমা পাচ্ছে হিটের খ্যাতি, আর তাই নির্মিত হচ্ছে নতুন নতুন সিনেমা। এবার কুরবানি ঈদেও মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় রয়েছে শাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজ, তাসনিয়া ফারিনের ইনসাফ, আদর আজাদ ও পূজাচেরির টগর, আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার, আরিফিন শুভর নীলচক্র ও জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব। তবে দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের তাণ্ডব। এইটা তো আসলে আমাদের জন্য খুবই একটা খুব ভালো একটা সময়, কারণ আমরা এখন সাহস পাচ্ছি, সুযোগ পাচ্ছি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করার জন্য। আমাদের যে ইচ্ছাটা ছিল সেটা ফাইনালি পূরণ হচ্ছে। সো খুবই ভালো লাগছে। আশা করব যেন এই যে ট্রেন্ডটা আছে বা এই যে দর্শকরা যে হলে যাচ্ছেন, এটা যেন ভবিষ্যতেও কন্টিনিউ। টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না, আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পায় না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে, এটা আমার জন্য গর্বের। স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বের হয়েছে এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকিটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। রবিবার রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি সিনেমা হাউসফুল। দর্শকরা পরিবার পরিজন নিয়ে এসেছেন সিনেমা দেখতে। ঈদে তো এখন আসলে বেসিক্যালি এন্টারটেইনের জন্য আমার মনে হয় মুভি দেখাই আছে। তাছাড়া আসলে ঢাকা শহরে সেরকম ঘোরার মতো কিছু নাই, মুভিটাই আমরা আসলে এনজয় করি প্রতিটা ঈদে। দেখেন এখন সিনেমার যে কোয়ালিটি আগে থেকে অনেক ভালো করছে, ইমপ্রুভ করছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। একটা সময় ছিল আমরা ফ্যামিলির সাথে এসে সিনেমা হলে মুভি দেখতাম না তেমন একটা, বাট এখন নিউ মুভি বের হওয়ার কারণে এখন এখানে এসে দেখা হয়। বাংলাদেশি সিনেমা বর্তমানে অনেক ভালো হচ্ছে। বর্তমানে বেড়েছে সিনেমার মান। বিশ্ব চলচ্চিত্র বাজারের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সিনেমা, সেই সঙ্গে উন্নত হচ্ছে সিনেমা হলের পরিবেশ। সিনেমা হলের পরিবেশ ভালো, দেখা উচিত আমাদের দেশের
এখন উন্নতির দিকে গেছে আর কি সিনেমা। আগে এক সময় সালমান শাহর ছবি দেখতাম, আর এখন আবার সাকিব খানের ছবি দেখি। বর্তমানে দেশে মোট 140টি সিনেমা হল সচল রয়েছে। তবে একটি বাণিজ্যিক সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য এত অল্প সংখ্যক হল যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ডক্টর ইউনূসকে টিউলিপ সিদ্দিকের চিঠি, লন্ডনে সাক্ষাতে জানাতে চান দুর্নীতি নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়ে, চিঠি পাননি জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সংশয় আমির খসরুর, শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামাত। ঈদের ছুটিতে রোববারও রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ, ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ বিভিন্ন স্থানে পশু কোরবানি। চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা, নগদ অর্থ সংকটে প্রয়োজনীয় সংখ্যক চামড়া কিনতে পারেননি ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।